গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকালবেলা 7:05 আর আমরা আছি দীঘায়, নিউ দীঘায়, এবং আমাদের ব্যালকনি থেকে দীঘার সমুদ্রটা এই যে দেখা যাচ্ছিল। ঝটপট রেডি হয়ে দীঘায় স্নান করব বলে বেরিয়ে পড়লাম বাইরে। চারিদিক থেকে আমাদের হোটেলের ভিউটা ঠিক এরকমই লাগে। ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে একটু মোহনার দিকে যাব আর একটু স্নান করব। তো দীঘার সমুদ্রের কাছে গিয়ে তো ভয় পেয়ে গেলাম। দেখো কতটা ভিড়। সকাল 9টার সময় সমস্ত মানুষ নেমে গেছে স্নান করতে। তো ভাবলাম আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করি, তার আগে একটু রিফ্রেশ হওয়া নেওয়া যাক। একটু ডাবের জল খেয়ে নিজেদেরকে রিফ্রেশ করে ভাবলাম প্ল্যানটা চেঞ্জ করে আমরা মন্দারমণির দিকে যাব এবং সারাদিন ওখানেই স্নান খাওয়া দাওয়া করে বিকালবেলা ফেরার সময় দেখতে দেখতে ফিরবো, যেমন ওখানে তাজপুর, শঙ্করপুর আছে সেইগুলো। আপনারা আগে থেকে প্ল্যান করলে অবশ্যই কাঁথি বা রামনগর স্টেশন নেমে ওখান থেকে টোটো বা গাড়ি ধরে নেবেন। ওখান থেকে টোটো বা অটো আপনাদের 450 থেকে 550, 600-র মধ্যে পড়ে যাবে। এই হোটেলটা বেশ ভালো ছিল। আমরা একজন এক এক রকম অর্ডার করেছিলাম, সেইগুলো খেয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করতে চলে গেলাম। আপনারা যারা বাসে করে সরাসরি কলকাতা থেকে যাবেন তারা চাউলখোলা নামবেন। ওখান থেকে শেয়ারিংয়ের গাড়ি 30 টাকা এবং রিজার্ভে 150 টাকা পড়বেন। সরাসরি পৌঁছে যান মন্দারমণি। প্ল্যানে ছিল এটা সন্ধেবেলা আসার সময় দেখব। যাই হোক, আপাতত টাটা জানিয়ে মন্দারমণির দিকে এগিয়ে গেলাম। আমরা টোটো বুক করেছিলাম এবং টোটোতে আমাদের পার ডে 700 থেকে 800 টাকা করে নিয়েছিল। আমাদের যে টোটো ভাই ছিল, টোটো ভাইকে জিজ্ঞেস করতে জানা গেল এটা নাকি নাই কালী মন্দির, বেশ সুন্দর। এই দৃশ্যটা রাতে দেখলে নাকি আরও ভালো লাগবে। যাই হোক, আমরা সমুদ্রের পাড় দিয়ে এরকম সুন্দর সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে এগিয়ে গেলাম মন্দারমণির দিকে। মাঝেই একটু চা খাওয়ার ইচ্ছা হওয়াতে সবাই দাঁড়িয়ে পড়ল। আমি তো ওসব চা খাওয়া খাই না। নিচের দিকে তাকিয়ে দেখলাম বট গাছ থেকে এই জাল দিয়ে দোলনাগুলো তৈরি করে ঝোলানো। নিজে একটু দোলনাতে দুলে আবারও আমাদের যাত্রা শুরু করলাম। রাস্তায় লাইট হাউসটা দেখতে দেখতে আরেকটু এগিয়ে গেলাম মন্দারমণির দিকে। ব্রিজের ওপর দিয়ে দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল এবং চারিদিকে সেই মাছগুলোকে শুকোতে দিয়েছিল, যেটাকে অনেকে শুটকি মাছ বলে, শুকো মাছও বলে থাকে। দেখো চারিদিকে কেমন মাছ শুকোতে দিয়েছে। প্রচুর পরিমাণে দু সাইডে এইভাবে মাছ এখানে শুকোতে দেওয়া। লেখা আছে মন্দারমণিতে স্বাগতম। আমরা যেই সময় পৌঁছেছিলাম মন্দারমণিতে তখন ভাটা থাকায় অনেকটা দূরে সমুদ্রটা ছিল। তো আমরা কিছুটা হেঁটে হেঁটে গেলাম এবং এখানে কিছু দোকান আছে, সেখানে আপনারা যেরকম খাবেন বলবেন সেরকম ওরা রান্না করে দেয়। এখানে এই স্টার ফিশগুলোকে দেখছিলাম, যদিও আমি এর আগে কখনো দেখিনি, এখানেই প্রথম দেখলাম, বেশ ভালো লাগছিল। আগেই বলে রাখি, মন্দারমণির যে মেন ঘাটটা সেখানে প্রচুর ভিড় থাকায় আমরা একটু যেখানে সি ফেসিং হোটেলগুলো আছে সেই হোটেলের সামনের দিকে এসেছিলাম। এখানে একটু নিরিবিলিও ছিল, বেশ ভালোও লাগছিল, অতটা ভিড় ছিল না। দেখো, দেখেই বুঝতে পারছো খুব কম মানুষ এখানে জড়ো হয়েছিল। তো আমরা এখানে সমুদ্রে একটু সময়ও কাটালাম। তারপর স্নান করে যখন ক্লান্ত হয়ে গেলাম, আস্তে আস্তে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। আগেই জানিয়ে রাখি, মন্দারমণির যে মেন নামার জায়গাটা সিঁড়ি দিয়ে, ওর আশেপাশে আপনারা প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। 800-900 টাকা থেকে শুরু করে 1200, 1400, 1500-র মধ্যে, এবং সিজন অনুযায়ী দাম ওঠানামা করে। বাট সি ফেসিং এই হোটেলগুলোতে একটু বাজেটের হয়। একটু যারা বেশি ভালো রিল্যাক্সে থাকতে চান এইসব হোটেলগুলো থেকে দেখতে পারেন। তো আমরা এই হোটেলগুলোর একদম সামনের একটা হোটেলে খাওয়ার জন্য বলে এসেছিলাম এবং ওখানে ডাল, ভাত এবং পমফ্লেটের জন্য অর্ডার দেওয়া হয়েছিল। ব্যাস, স্নান করে ক্লান্ত হয়ে গিয়ে পেয়ে গেল খিদে, বসে পড়লাম ফ্রেশ হয়ে খেতে। এই যে চলে এসছে আমাদের ভাত, ডাল, আলু ভাজা আর সাথে পমফ্লেটের ঝাল। পমফ্লেটগুলো কিন্তু বিশাল আকৃতির ছিল।
খেয়ে একটু সময় কাটাতে না কাটাতে বিকাল হয়ে এলো, আর বিকাল হলেই এনাদের দেখা। শুধু দেখুন, এই ভিউটা দেখানোর জন্যই আমরা বিকাল অবধি এখানে ছিলাম। মনে হচ্ছে সোনায় মুড়ে গেছে চারিদিকটা। এতটা সুন্দর লাগছিল, বিশ্বাস করুন যে আসতে ইচ্ছা করছিল না। সানরাইজের থেকে আমার সানসেট সমুদ্রের ধারে বেশি ভালো লাগে। জানি না আপনাদের কি মতামত, আমার কিন্তু এটাই বেশি ভালো লাগে। সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আবারও রেডি হয়ে, এবং রাস্তায় যেতে যেতে তাজপুর ও শঙ্করপুর দেখে তারপর বাড়ির দিকে গেলাম। জানি রাখি, তাজপুরে বা শঙ্করপুরে গিয়েও আপনারা থাকতে পারেন, কিন্তু ওখানকার বসার জায়গাগুলো ওই রোদে খুব একটা আমার ভালো লাগেনি। ওই সকালবেলা অথবা বিকালবেলা সূর্য ডোবার পরই বা সূর্যটা যখন ডুবছে 4:30-5টার দিকে, তখনই এই জায়গাগুলো ভালো লাগবে। বেশ সাজানো ছিল শঙ্করপুরটা। চারিদিকটা ঘুরে ঘণ্টাখানেক সময় কাটিয়ে আবারও এগিয়ে গেলাম নিউ দীঘার দিকে। এর পরিবেশটাও ভালো, আমার বেশ পছন্দ হয়েছে। আর এই যে বসার জায়গাগুলো, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। যদিও এটা নিউ দীঘাতেও আছে বা ওল্ড দীঘাতেও আছে। এই ঢেউগুলো উপভোগ করতে সত্যিই খুব ভালো লাগছিল। সময় থাকলে আর একটু বসতাম এখানে। যাই হোক, আবার এগিয়ে গেলাম নিউ দীঘার দিকে। আর সকালে যে ওই বলেছিলাম মন্দিরটার কথা, দেখুন রাত্রে কতটা সুন্দর লাগছে, কত রকম লাইট জ্বলছে নিভছে। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘার দিকে, এবং সেখান থেকে পৌঁছালাম নিউ দীঘার দিকে। ভাবলাম ড্রেসটা ছেড়ে এসে 8টার দিকে মন্দিরে আসব, কারণ আমরা অনলাইনে দেখেছিলাম 9টা অবধি মন্দির খোলা আছে। কিন্তু ড্রেস ছেড়ে যখন আসলাম দেখলাম মন্দির তখন বন্ধ হয়ে গেছে, কারণ মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়। জানি না কেন নেটে ভুল ইনফরমেশান দেওয়া ছিল। যাই হোক, সেদিন রাতে আমরা বাইরে থেকেই জগন্নাথ মন্দিরে দর্শন করলাম এবং সুন্দর সুন্দর ফটো নিলাম। সমুদ্রের ধারে সেদিন বেশ ভিড় ছিল, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখানটা না থেকে আমরা আস্তে আস্তে ঢেউসাগরের দিকে গেলাম, এবং ঢেউসাগরের ভেতরে আমরা ঢুকিনি, কারণ ওখানে অনেক ভিড় ছিল। ওর পাশে কিছুটা বসার জায়গা ছিল, সেখানে গিয়ে কিছুটা সময় কাটালাম। ওই যে বললাম তাজপুর আর শঙ্করপুরের যে ঢেউটা উপভোগ করতে পারিনি, এখানে এসে সেটা উপভোগ করলাম। বেশ অনেকক্ষণ ঘণ্টাখানেক এখানে সময় কাটিয়ে আপাতত দ্বিতীয় দিনকে টাটা জানিয়ে চললাম হোটেলের দিকে। দীঘার তৃতীয় দিনে, অর্থাৎ শেষ দিন, যেদিন আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে, সকাল থেকে আমাদের প্ল্যান হচ্ছে জগন্নাথ মন্দির, মোহনা, উদয়পুর এবং তালসারি কাঁকড়া সি বিচ। যাই হোক, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আপাতত আজকের মতো টাটা। আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে ক্লিক করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু একদম ভুলবেন না।